এত কাজ করার পরেও যে আমরা তো রোবট না, সময় কিন্তু সীমিত, কাজের কোনো সীমা নাই। বেশি কাজ করবে কিন্তু স্মার্টভাবে কাজ করবে, তাহলে মনে হবে না যে আপনি বেশি কাজ করছেন। তো মেয়েদের একটা আমরা কি বলি যে দ্বৈত ভূমিকা, এই দ্বৈত ভূমিকার ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রাধিকার সেট করা, যে একদিকে শিক্ষার মান কমে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে গ্যাপটা বাড়ছে। আপনি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন। এই যে এত দায়িত্ব পালন করছেন আপা, এই দায়িত্ব পালনের সফলতার আসলে সিক্রেট কি, এটা আমরা জানতে চাই। সবগুলো যে একই ধরনের দায়িত্ব তা না, একটা তো হচ্ছে পূর্ণকালীন, যেটা আমি সিপিডিতে করে থাকি, আর বাকিগুলো কোনোটা আপনার উপদেশমূলক আর খণ্ডকালীন, এবং এগুলো সবই হচ্ছে অবৈতনিক। তো কিন্তু তারপরেও যেই এতগুলি রোল করতে গেলে অবশ্যই যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে সময় বেশি দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো সেটা করতে গেলে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম তো করতেই হয় সবাই, এবং আমি নিশ্চিত যে আপনিও অনেক ধরনের কাজের সাথে জড়িত আছেন, এটাও আপনিও ম্যানেজ করে থাকেন। যে একটা হচ্ছে সময়, কিন্তু সময় তো সীমিত, সেই জন্য সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করা, সেটাই হচ্ছে যে আপনি কিভাবে টাইম প্ল্যানিং এবং টাইম ব্যবস্থাপনা করবেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাইম প্ল্যানিংটা কিভাবে করেন যদি একটু বলেন। মানে ধরেন আপনি তো আপনার মতো করে একটা করেন, কিন্তু যারা আপনার মতো হতে চায়, যারা আগামীতে ধরেন ফাহমিদা খাতুন হতে চায়, তাদের জন্য এই টাইমের ম্যাপিংটা কিভাবে করা উচিত, যদি কোনো উপদেশমূলক জায়গা থাকে? উপদেশ না, আমি অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আপনি প্রাধিকারগুলি কি, সেটার আপনি একটা তালিকা করবেন যে কোনটা আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেইভাবে সময়গুলাও কিন্তু আপনাকে বরাদ্দ করতে হবে তারপরে। এবং আরেকটা বিষয় যে এত কাজ করার পরেও যে আমরা তো রোবট না, রোবোটিকভাবেও কাজ করি না, আমাদের তো জীবনের অন্যান্য বিষয় থাকে, তো সেগুলোও কিন্তু প্রাধিকার। আপনি যদি বলেন যে আমি এগুলো করছি কিন্তু স্বাস্থ্যকে বাদ দিয়ে, কিন্তু সেটা তো আবার হলো না, তাহলে এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়, প্রাধিকারের সাথে ভারসাম্য, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তবে আমি আরেকটা কথা বলবো যে আজকাল যারা নতুন প্রজন্ম, তারা আবার যেটা বলে সেটা হচ্ছে যে স্মার্ট ম্যানেজমেন্ট কিংবা স্মার্টভাবে কাজ করা। তো বেশি কাজ করবে কিন্তু স্মার্টভাবে কাজ করবে, তাহলে মনে হবে না যে আপনি বেশি কাজ করছেন। ওটাও একটা বিষয়, যে সেটাও কিছু শেখার চেষ্টা করি যে কিভাবে সময়ের সর্বোত্তম ব্যবহার করা যায়। ধরেন একটা বিষয় নিয়েই যদি আমি সারাদিন পড়ে থাকি, তাহলে তো আর সেটা হলো না, সেটা কিভাবে আমি দক্ষভাবে করা যায়, দক্ষতাটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং দক্ষতা একবার আমি অর্জন করলাম, একবার আমি পড়াশোনা করে বসে রইলাম, সেটা দেওয়া হয় না, প্রতিনিয়ত শিখতে হয়। তো সেইগুলো একটা সম্মিলন আমি বলবো। আর একটা বিষয় হচ্ছে এই যে সময় দিতে গিয়ে আপনার পরিবার, বাকি যারা আছে তাদের সাথে সময়ের একটা নিশ্চয়ই গ্যাপ হয়ে যায়, বা পরিবারকে সময় দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। পরিবার আপনাকে কতটা হেল্প করে, বা পরিবার এই বিষয়গুলোকে কিভাবে নেয়? আমি মনে করি যে সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য পরিবারের সহযোগিতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মেয়েদের তো দুটো রোল থাকে, দুটো ভূমিকা। একটা যদি যারা বাইরে কাজ করে সেটা একটা, কিন্তু ঘরের কাজ বাদ দিয়ে নেয়। ঘরের কাজ বলতে যে ঘরের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সাথে সময় দেওয়া, তাদের বাচ্চা থাকলে বাচ্চাদের দেখাশোনা করা, যারা বয়স্ক যদি কেউ বাসায় থাকে তাদের দেখাশোনা করা, জীবনসঙ্গীর দেখাশোনা করা, সামগ্রিকভাবে বাসার যে কাজকর্ম নিজের হাতে না করলেও সেটার কিন্তু ব্যবস্থাপনা। তো এইটার জন্য তো মেয়েদের একটা আমরা কি বলি যে দ্বৈত ভূমিকা, এই দ্বৈত ভূমিকার ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রাধিকার সেট করা, এটা একটা করতে হয়, কিন্তু তারপরেও কুলাবে না। যেটা বললাম, সময় কিন্তু সীমিত, কাজের কোনো সীমা নাই। সেই জন্য পরিবারের সদস্যদের সহযোগিতা অত্যন্ত কাম্য, এবং সেইখানে তারা একটা হচ্ছে মরাল সাপোর্ট, যে আপনাকে নৈতিকভাবে সহায়তা করা, উৎসাহ দেওয়া, এটি একটি। যে হ্যাঁ, প্রথম তো আমাদের দেশে দেখি কি যে অনেকে কাজ করতেই পারে না, বাইরে যে কাজ করতে পারে না, কারণ তাদের পরিবার থেকে একটা সায় থাকে না, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ করার পরেও তার যে আরেকটা ভূমিকা, সেইখানেও যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু এটা
কোলানো সম্ভব না সেরকম। তো আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি সৌভাগ্যবান এই জন্য যে পারিবারিক সহায়তা সম্পূর্ণভাবে পেয়েছি, একক পরিবার থেকে কিংবা বৃহত্তর পরিবার থেকে সবসময়ই একটা নৈতিক এবং অন্য লজিস্টিক্যাল সাপোর্ট যেটাকে বলি, যে আপনার ওই বাসার ব্যবস্থাপনা সব কিছুতেই আর কি সহযোগিতা পেয়েছি এটার জন্য। তো সেটা অন্যান্য নারীদের ক্ষেত্রেও বলবো যে তাদেরও সহযোগিতা থাকলে এটা সুবিধা হয়। এমন না যে আমরা তো অনেক ধরেন পত্রপত্রিকায় পড়ি অনেক গল্প যে কত প্রতিকূলতা পার হয়ে কিন্তু অনেক নারীরা এগিয়েছে, বাসার সহযোগিতা ছিল না তারপরেও তো করছে না। সেটা হচ্ছে যে আপনাকে উইল পাওয়ার, একটা দৃঢ় সংকল্প যদি থাকে তাহলেও কিন্তু সেটা উতরানো যায়, কষ্ট হয়। তো সবগুলোর একটা আপনার কম্বিনেশন দরকার। আর একদমই একটু পেছনের দিকে মানে ফিরতে চাই, আপনি যখন এখানে পড়াশোনার পরে উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে গেলেন, তারপরে আমেরিকাতে গেলেন, সেই সময়ের যদি একটু স্মৃতিচারণ করেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই সময়ে কোন কোন বিষয়গুলো পজিটিভ ছিল এবং এখনকার সাথে ওই সময়ের যদি কোনো পার্থক্য বা তুলনা করেন। আচ্ছা, এটা তো অনেক বড় পরিসরে আর কি আলাপ করার বিষয়। দেখেন, আমাদের প্রথমে তা একটু করে বলি যে এখানে এটা হয়তো আপনার আলোচনার বিষয় না, যে শিক্ষার কথা বলছেন। আমাদের তো আমরা সবসময় বলি, বিশেষ করে আমি যেখানে কাজ করি সেখানে তো এই ধরনের সামাজিক অর্থনৈতিক সমস্যা নিয়েই আমরা আলোচনা করি। শিক্ষার ব্যাপারটা কি দেখছি আমরা, শিক্ষার যে গুণগত মান এটা কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে সামগ্রিকভাবে। অ্যাভারেজে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো এক্সেল করছে, সেগুলো অনেকগুলোই আপনি জানেন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখি তাহলে শিক্ষার সেখানে একটা অবনমন ঘটেছে। কিন্তু আমি বলবো যে এটা ধরুন 2 যুগ 3 যুগ 4-5 যুগ আমরা ছোটোবেলায়ও দেখেছি যে কী হয়েছে, যে হয়তো মফস্বল শহর থেকে গ্রাম থেকে কেউ বোর্ডে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আজকাল কিন্তু সেটা শোনা যায় না। তার মানে কি ওই একটা অজপাড়াগাঁয়েও কিন্তু শিক্ষার যে মান বজায় রাখা সেটা একটা পর্যায়ে ছিল, এবং হয়তো সেখানে একজন বিশেষ শিক্ষকের, হয়তো কোনো বিদ্যালয়ের শিক্ষক, যে প্রধান শিক্ষক কিংবা অঙ্কের শিক্ষক, ইংরেজি শিক্ষক, তাদের যে সুনাম ছিল, তারা কিন্তু একটা নার্চার করতো ছেলে মেয়েদেরকে, সেটা একটা ছিল। আবার কিন্তু আমরা দেখছি যে একদিকে শিক্ষার মান কমে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে গ্যাপটা বাড়ছে, যে ভালোগুলোর সাথে খারাপগুলোর অনেক অনেক পার্থক্য। এটা একটা ওভার দ্য ইয়ার্স আমি দেখব। তো ওই সময় যখন আমরা বাইরে গেলাম তখন আমি তো দেখলাম যে আমার অভিজ্ঞতা সেটা হলো যে সেটা অনেক আগের কথা। তো তখন বাংলাদেশ থেকে যারা আমরা গেলাম এবং দক্ষিণ এশিয়ারও, তো আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। যে এমন যে বিদেশে পড়তে গেলাম সেখানে একদিকে ইংরেজি ভাষা, অন্যদিকে কারিকুলামটা, কিন্তু আমাদের সেরকম কোনো অসুবিধাই হয়নি, বরঞ্চ আমরা একভাবে তাল মিলিয়ে ভালোভাবেই আমরা পড়াশোনা করতে পেরেছি, যে এমন না যে আমরা উপরের দিকেই ছিলাম। তো সেটার ক্ষেত্রে আমার এইটা একটা অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই তাদের শিক্ষাদান পদ্ধতিটা হয়তো কিছুটা ভিন্ন, এবং শিক্ষকদের অ্যাভারেজ কোয়ালিটি মান সেটা আবার ভিন্ন। এই কারণে আমি বলবো যে সেখানে শিক্ষকদের গবেষণার প্রতি একটা খুব গুরুত্ব দেওয়া হতো, এখনও দেওয়া হয়। সেটা হচ্ছে যে জাস্ট আপনি একটা ডিগ্রি নিয়ে শিক্ষক হয়ে গেলেন, তারপরে আস্তে আস্তে প্রমোশন হতে থাকলো, সময় যাচ্ছে প্রমোশন, সেরকম না। কিন্তু আপনাকে কিন্তু সেখানে গবেষণা, পাবলিকেশন, ভালো ভালো জার্নালগুলোতে পাবলিকেশন করার পরেই আপনার শিক্ষক হিসাবে উন্নতি করার একটা সুযোগ হবে, এবং সেটা অনেকটা বাধ্যতামূলক। তা না হলে কিন্তু আপনার ওইখানে কোনো উন্নতি নাই। একটা বলা হয় যে পাবলিশ অর পেরিশ, হ্যাঁ, তো ওই রকম একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমাদের দেশে, যেটা কিন্তু এখনও অভাব কিন্তু রয়েছে। সকলেই কিন্তু সমানভাবে এরকম গবেষণা কিংবা পাবলিকেশন করে না শিক্ষকতার পাশাপাশি, এটা একটা ব্যতিক্রম।